আমি বলছিলাম কি মন্দিরা একটু যাও তো মাকে ডেকে আনো, হ্যাঁ? আর জ্যাঠাই বোধহয় নিজের ঘরে টিভি দেখছেন, জ্যাঠাই কেউ ডাকো। হ্যাঁ বর্দা ভাই, এক্ষুনি যাচ্ছি আমি। দেখ বর্দা ভাই কৌশালী, আমি কিন্তু বেশি দিনের জন্য বলছি না। দেখ আমাদেরও তো বিয়ে আসছে সামনে, এই কটা দিন তো আমিও বিজি থাকবো। মানে এই কদিনের জন্য যদি ও এখানে থাকে, মানে ও সেফটির জন্য বলছে। ও না হয় এখানে থেকেই ওর মাকে খুঁজলো। আমরা আমরা যতটুকু হেল্প করতে পারি ওকে। আর তাছাড়া সেচকাও তো আছে, সেচকাও তোকে হেল্প করতে পারবে, তাই না? আহারে কি ক্যারাকলে পড়েছে মেয়েটা, না পারছে গিলতে না পারছে ফেলতে। আর এর সাথে সাথে যদি আমরা ফড়িংয়ের ক্যারিয়ার নিয়েও ওকে একটু হেল্প করতে পারি। নির্মল মামা, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট। দেখো তোমাকে তো আমি জানিয়েছিলাম ফড়িংয়ের জিমন্যাস্টিক্সে কি সহজাত প্রতিভা। তোমাকে তো ওর মায়ের মেডেলটাও দেখিয়েছিলাম, ওই যে রাধারানী নস্কর। ও গড, এই নামটার উচ্চারণ হোক আমি চাই না। যদি বুবু জানতে পারে তাহলে। নির্মল মামা, আমি কি বলছি তুমি শুনছো? হ্যাঁ 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 শুনেছি। তাহলে বলো না, তুমি তো প্রতিভা খুঁজে বেড়াও, তুমি ফড়িংয়ের একটা চান্স করে দিতে পারো না? দেখো নির্মল মামা, সেদিনকে তুমি সবটা শুনে ঘাবড়ে গিয়ে চিন্তিত হয়ে মাকে সবটা বলে দিয়েছিলে বলেই কিন্তু ওকে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। আর তারপর কি হলো একবার ভেবে দেখো। আমি তাই বলছি, জাস্ট এই কদিনের জন্য ও যদি এই বাড়িতে থেকে জিমন্যাস্টিক্সে ভর্তি হতে পারে। তাহলেই তো আমার সমস্যা বাবু। এই মেয়েটা তোর বাড়িতে থাকলে আমি সরাবো কি করে? নির্মল মামা, তোমার সাহায্য পেলে এই মেয়েটার জীবনটা ঘুরে যাবে। বিপর্যয় থেকে সামলে ওঠা একটা মেয়ে বাঁচার একটা নতুন পথ পাবে। ওর মা যে কাজটা সম্পূর্ণ করতে পারেনি, হয়তো ও পারবে। হয়তো জিমন্যাস্টিক্স আমাদের দেশের জন্য মেডেল নিয়ে আসবে। আচ্ছা তুমি বলো, এই স্বপ্নটা আমরা তো ওকে দেখাতে পারি না? আচ্ছা এটা করাটা কি ভুল? তোমরা বলো, কোনো ভুল করেছি বলো? জোর করবেন না, আমি পারবো না ওই মেয়েকে এই বাড়িতে থাকার অনুমতি দিতে। আমি পারবো না। বাবু যখন আমার কোনো কথা শুনলো না, তখন আমরা কেন ওর কথা শুনতে যাবো বলুন তো? কেন শুনতে যাবো? ও কি ভাবছো একা মানবিক? আমরা সবাই অমানবিক? ঠিক আছে না, ও যা করেছে করুক, রাখো ওই মেয়েকে এই বাড়িতে। আমি থাকবো না। আমার তো সুখে তো গোছানো ছিল দাদা, শুধু কেন আটকাতে গেলেন? আমি থাকবো না, আমি চলে যাবো। মামা এটা প্লিজ করুন, একটু বোঝার চেষ্টা করো। আমি মায়ের সঙ্গে কথা বলছি, আর কেউ কথা বলবে না। তো আর কোনো কথা বলার কোনো দরকারই নেই, আর কথা বলার কোনো জায়গাই নেই। তো কিছুদিনের মধ্যে এই বাড়িতে একটা বিয়ে হওয়ার কথা ছিল। পৌশালীর বাবা মাকে আমি কথা দিয়েছিলাম ওদের মেয়েকে এই বাড়ি বউ করে নিয়ে আসবো। আমি নিজে গিয়ে বলে আসবো যে বিয়েটা হবে না। বাবু তার নিজের জীবনটা নিজের মতো করে বুঝতে শিখে গেছে, তার মার সেখানে কোনো ভূমিকাই নেই। রাতের অন্ধকারে আমাকে মুখ লুকিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ সকালে তো পাড়ায় আর মুখ দেখাতে পারবো না। দিদিভাই প্লিজ এরকম করো না। মেজদা খুব কান্নাকাটি করছে বড় বৌদি। ন্যাকামো করো না, আর আমাকে আর কেউ কোনোভাবে আটকানোর চেষ্টা করো না। আমি বেরিয়ে যাবো এখান থেকে, আমি থাকবো না। আর ওকে বলে দাও আমার সামনে থেকে চলে যেতে। ওর আমার প্রতি কত দরদ, কত ভালোবাসা আমার বোঝা হয়ে গেছে। মার এত বছরের ত্যাগ যদি ও বুঝতো, তাহলে এতটা অবাধ্য মেয়েটাকে আবার এ বাড়িতে নিয়ে আসতো না। মা আমি বলছি কি, তুমি যেটা বলছো জাস্টিফাইড, মানে তুমি যেটা বলছো ঠিক, সেটা ঠিক, হ্যাঁ একদমই ঠিক সেটা।
কিন্তু তুমি বলো, বাবু তো সবার সামনে বললো মেয়েটাকে কেন নিয়ে এসছে, সেটাও জাস্টিফাইড, মানে বুঝতে পারছো? এই জ্যাঠাই, এই সেচকা মাকে একটু বোঝাও যে বাবু যেটা করেছে ভুল, কিন্তু একটা তাও তার মধ্যে তো লজিক। হ্যাঁ, আরে দেখো মেজো বৌদি, মানে বাবু যেটা বলছে ঠিকই, মানে আর তো কয়েকটা দিনের ব্যাপার, বলো মেয়েটার একটা ব্যবস্থা, মানে আমি আমার মতো করে একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেবো। আরে মেজো বৌদি, তুমি চিন্তা করছো কেন? আরে আমি জননেতা কিঙ্কর চ্যাটার্জি, আমি ঠিক সমাধান বের করে ফেলবো, তুমি দেখে নিও। হ্যাঁ, যখন জননেতা কিঙ্কর চ্যাটার্জি তুমি, তার এখনই করো না। এখন এটা ভালো জায়গা, তোমার ভাইপোকে আর ওই মেয়েকে নিয়ে যাও না, এখনই করো। আমি এই বাড়িতে ওকে থাকতে দিতে পারবো না। না মা, আমি ফড়িংকে অন্য কোথাও নয়, এই বাড়িতেই রাখতে চাইছি। কি বলছে দাদা? আজ বাদে কাল বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, বাড়িতে আত্মীয় স্বজন আসবে, পৌশালীর বাড়ির লোকেরা আসবে। সেখানে যদি সবাই শুনতে পারে যে একটা রায়পুর থেকে অজানা অচেনা মেয়েকে নিয়ে এসেছে আর তাকে ছাড়তেই চাইছে না, তখন অন্যদের চোখে ব্যাপারটা কিরকম দেখাবে, ওকে বোঝান। কিন্তু মা, কিন্তু কিসের কিন্তু? ওই মেয়েটার দায়িত্ব আমি বুঝতে পারছি না, একা তোর কেন রে? সরকার নেই, পুলিশ নেই, কোন রকম রিলিফ সেন্টার কিচ্ছু নেই, সব দায়িত্ব একা তোর। কৌশালীর মুখের দিকে একবার তাকিয়ে দেখেছিস? একবার তাকিয়ে দেখ, ওর মনের ভেতরে কি চলছে বোঝার চেষ্টা করেছিস? ভেতরে উথাল পাথাল চলছে, উথাল পাথাল হচ্ছে ওর ভেতরটা। এই সমস্ত কাণ্ডের পরে একটা মেয়ের মনের ভেতরে কি হয় সেটা বোঝার চেষ্টাটা কর। হ্যাঁ, আমি কিন্তু দিদিভাইয়ের সাথে এই ব্যাপারে একদম একমত। দিদিভাই একদম ঠিক কথা বলেছে। শুধু পৌশালী কেন, সকলের কাছে জবাবদিহি করতে করতে আমাদের মুখ ব্যথা হয়ে যাবে। একটা চেনা নেই জানা নেই অচেনা মেয়েকে কেন তুই ঠাঁই দিচ্ছিস, কেন ওর জন্য এত কিছু করছিস, এ নিয়ে কিন্তু কথা উঠবে বাবু। আচ্ছা জ্যাঠাই, তোমাদেরও কি ওই একই মত? বলছিলাম মেয়েটার উপর দিয়ে প্রচন্ড ঝড় বয়ে গেল, অজ্ঞান করে তারপর গাড়ির ডিকিতে পুরে ওকে পাচার করা হচ্ছে। কি প্রচন্ড শকিং ব্যাপার মেয়েটার পক্ষে। মেয়েটা কিন্তু লড়াই বন্ধ করেনি, লড়াইটা চালিয়ে গেছে, মনে জোর আছে মেয়েটার। দাদা কি বলতে চাইছেন? না না, বাবুকে আমি সাপোর্ট করছি না, একদমই করছি না। আমি বলছি ওই অসহায় মেয়েটির কথা ভেবে। আচ্ছা তুমি বলো, এই অসহায় মেয়েটির কথা ভেবে ওর পাশে কি আমাদের দাঁড়ানোটা উচিত নয়? না, বেশি দিনের জন্য নয়, অন্তত আজকের রাতটুকু যদি। কি না, বলছিলাম যে আমাদের তো এত বড় বাড়ি, বাচ্চা মেয়েটার একটু জায়গা হবে না? এইসব কথার অর্থ কি? কি মামুনি, মামুনি তুমি একটু প্লিজ শান্ত হও। আমি বুঝতে পারছি তুমি এতগুলো কথা কেন বলছো। তুমি যেই কথাগুলো বলছো সব আমার কথা ভেবে বলছো না? তুমি ভাবছো তো যে আমি কষ্ট পাবো, তাই তুমি বাবুকে এতগুলো কথা শোনাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, আমার কোনো কষ্ট হবে না। ওই মেয়েটা যদি এই বাড়িতে থাকে আমার কোনো আপত্তি নেই। আরে বাস, মেঘ না চাইতেই জল, মার দিয়া কেল্লা। তখন থেকে ভাবছিলাম কিভাবে এই মেয়েটাকে বাড়িতে রাখা যায়। এতক্ষণে উপায় বেরোলো। পৌশালী যখন একবার বলে দিয়েছে, এবার আমি দেখব মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়ায় কি।